দয়া করে গণভোটে হ্যাঁ ভোট দেবেন। এটা তো এখন দেখলাম যে এই গণভোটটা বিএনপির মধ্যে একটা গৃহ বিবাদ সৃষ্টি করছে। গৃহ বিবাদ মানে কি? বিএনপি ওই কালো ঘরে মানে অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজতেছে। বিএনপির এক পক্ষ বলছে এটা আমাদের মাননীয় পিএম ভাইয়ার বলার কথা না গণভোটের পক্ষে, কিন্তু বিএনপির ভেতরে কোনো এক গুপ্ত অংশ থাকে যেটা বলিয়েছে হায় হায় কি এক অবস্থা, এখন তো আমরা ফান্ডে পড়ে গেছি। কালকে আমাকে একজন বলেছে কথা, মানে এটা নাকি বলার কথা না, বিএনপির ভেতরে কোনো এক গুপ্ত অংশ থাকে যেটা বলিয়েছে, এবং এটা এখন তারা খেসারত দিচ্ছে। কারণ বারবার আমরা একটা রেফারেন্স দিই যে আপনি তো গণভোটের পক্ষে বলেছেন। উনি গণভোটের পক্ষে বললেন, হ্যাঁ ভোট দিতে বললেন জানুয়ারি মাসে। আমি বিশ্বাস করি গোপন ব্যালটে আপনি হ্যাঁ ভোট দিয়েছেন। আমার তো মাননীয় প্রধানমন্ত্রীর ইন্টেনশন নিয়ে এক বিন্দু কোনো সন্দেহ নাই যে তিনি যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন এটা আমি নিশ্চিত। কারণ তিনি বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, যাদের দুজনের সাথে দুই গণভোটের ইতিহাস জড়িত। তো আমার প্রশ্ন হচ্ছে আপনার প্রতি, আপনি গণভোটের পক্ষে ভোট দিতে বললেন, সেটা শুনে আমি আরেক দল করলো আপনাকে তো মানি, আপনার কথা শুনে আমি গণভোটে হ্যাঁ ভোট দিলাম, আপনি নিজেও নিশ্চিতভাবে হ্যাঁ ভোট দিয়েছেন, এখন আপনি আপনার নিজের ভোটটা বাস্তবায়ন করবেন না? এই কথা দেখে আপনি আর তোলেন না। আপনি সংসদে বসে পত্রিকা পড়ছেন, খুব ভালো পত্রিকা পড়া, আমিও দৈনিক 8টা পত্রিকা পড়ি, কিন্তু বাসায় পড়ি আর কি। তো সংসদে কিন্তু পত্রিকা পড়া যায় না কার্যপ্রণালী বিধি অনুযায়ী, আপনারা জানেন। তো মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই কার্যপ্রণালী বিধিটা খেয়াল করেছেন যে ওটা 267 নাম্বার যদি ধারায় উনি দেখেন যে সংসদে কিন্তু পত্রিকা পড়ার নিয়ম নাই, কিন্তু উনি মাননীয় প্রধানমন্ত্রী পড়তে পারেন, এমনিতে বাসায় অনেক ব্যস্ত থাকেন, ফলে ওনার সময় থাকে না, উনি সংসদে এসে পত্রিকা পড়ছে। এটা আমরা জাতি হিসেবে ছাড় দিতে প্রস্তুত আছি বা মেনে নিতে প্রস্তুত আছি। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাজনৈতিক প্রশ্নে মুখ খুলতে হবে। সংসদে আপনার হয়ে আরেকজন কথা বলবেন, এই ধরনের প্রধানমন্ত্রী দেখতে আমাদের আবারও বলছি হৃদয় ফেটে যায় যে আমাদের প্রধানমন্ত্রী কথা বলেন না। এখন আসেন এই যে বাংলাদেশ ব্যাংক রেজলিউশন অ্যাক্ট নিয়ে অনেক কথা হয়েছে, আপা বলেছেন, ভাই বলেছেন, এই বাংলাদেশ আমরা কিন্তু বিএনপির ওই যে সংসদীয় কমিটির রিপোর্টে তারা কোথায় কি আপত্তি প্রকাশ করেছে সেটা কিন্তু আমরা দেখেছি। বিএনপিকে এটা মনে রাখতে হবে। সেদিন আপনারা দেখেছেন সাংবাদিকরা প্রশ্ন করেছেন সালাউদ্দিন ভাইকে যে আপনাদের ওই সংসদীয় কমিটির রিপোর্টে যেটা আছে, পরে উনি খুলে দেখে আসলে এটা আছে, পরে দ্রুত উনি কথাটা শিফট করে আরেক জায়গায় চলে গেছেন, উনার এই প্রতিভা আছে। কিন্তু আমরা দেখেছি যে আপনারা বলেছেন যে এই অ্যাক্টটাকে বাতিল করতে হবে, ল্যাপস করে দিতে হবে, এটা আপনারা বলেছেন। পরে এখানে বাদ সেধেছে আসলে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে এই অধ্যাদেশটা বাতিল, যদি ঋণ নিতে চাও, ওই যে ঋণ নিতে 14 সদস্য বিশিষ্ট দল কিন্তু গেছে IMF এ, অর্থমন্ত্রী এবং মাননীয় কি বলে ওই যে ঋণ খেলাপি গভর্নর সহ 14 সদস্যের একটা দল কিন্তু গেছে আপনার IMF এ, ঋণ লাগবে তাদের। এখন ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে আপনাকে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশটা বাস্তবায়ন করতে হবে, তারা ফান্দে পড়ে গেছে, কি করবে? তখন এমন একটা মানে ইয়ে ঢুকিয়ে দিচ্ছে আপনার ধারা ঢুকিয়ে ধারার কারণে এই অধ্যাদেশটার লজিকটাই তারা বদলে দিয়েছে। ওই অধ্যাদেশটা করা হয়েছিল ব্যাংকিং খাতের পাচার বন্ধ করার জন্য, আর তারা এই অধ্যাদেশটা আনছে যেন ব্যাংকিং খাতে আবারও পাচার করা যায়। যারা আগে পতিতে পাচার করেছে সেই পাচারকারীদের আবারও, শুধু যে আপা বলেছেন 7.5 ভরি সোনা দিবে তা না, মানে আপনার 150 ভরি সোনা চুরি করে নিয়ে গেছে। এবার সরকার বলছে ঠিক আছে 150 ভরি সোনা, মানে জনগণের 150 ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে, পুরোটা তো সরকার দিতে পারবে না, সরকার 35 ভরি স্বর্ণ দিয়েছে। এখন তাহলে এই 35 ভরি স্বর্ণ তুমি পাবা, এটাই তারা করছে ব্যাংকে। সরকার যে সেই বিনিয়োগকে তারা বেইল আউটে পরিণত করেছে, অর্থাৎ এগুলো হচ্ছে এখন ব্যবসায়ীরা আবার টাকা পাবে। তারা ওই 7.5% টাকাটা আগে অন্য কোনো ব্যাংক থেকে ঋণ নেবে, ঋণ নিয়ে এটা দেখায় তারা ওই 35,000 টাকা পাবে, ইচ্ছা মতো 8-10 বছর লুটপাট করবে, তারপর আবারও চলে যাবে। এস আলম জন্ম নিছে আল্লাহ পাকের রহমতে, না কি যেন একটা গান আছে না, ওরকম একটা অবস্থান আবার করবে আর কি। এবং আপনারা মনে রাখবেন যে এস আলম কিন্তু শুধু এস আলম না, নামে বেনামে তার অন্তত কয়েকশো মানে শেয়ার হোল্ডিং আছে বিভিন্ন ব্যাংক। আমাদের চেয়ে অন্তত 20 ভাগ দেশ হচ্ছে ভারত, সেই ভারতে সব মিলিয়ে ব্যাংক হলো 31টা, আর আমাদের ব্যাংক হচ্ছে 53টা। এত ব্যাংক, কিন্তু অর্থনীতির এই তীব্র অবস্থা কেন? এই দুটো কি একসাথে যায়? এবং সেই ব্যাংকিং খাতটাকে পুনরুদ্ধার করার জন্য কিছু ব্যবস্থা অন্তর্বর্তী সরকার নিল, আপনার এখানে আবার লুটপাটের ব্যবস্থা করে রাখছেন। আশ্চর্য ব্যাপার, এখানে তারা বলেছেন আবার খুব দুর্দান্ত এবং খুব একটা জ্ঞানগর্ভ কথা যে আমরা অর্থনীতিতে অলিগার্কি ভেঙে দেবো, অলিগার্কি ভেঙে দেবে বলেছে তারা এই নির্বাচনী প্রতিশ্রুতিতে, কিন্তু যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে একটা নতুন ধরনের অলিগার্কি। তা আমরা জানি না, আমাদের কাছে মনে হচ্ছে বিএনপির অদৃশ্য নাটাইটা অন্য কোথাও থেকে নাড়ানো হচ্ছে। এটা আমরা যে বিএনপিকে চিনি সে বিএনপি না, এরকম ড্রাস্টিক্যালি অধ্যাদেশগুলো বাতিল করার কথা না। সংবিধান সংস্কার কমিশন করবে তারা বলেছে, এটা বলে আমি শেষ করি।
তারা বলেছে আমি আমি জুলাই সনদ গণভোট আর কিছুই আমার এখন ইস্যু না। বিশ্বাস করেন, ওই যে তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই, আমার হচ্ছে এখন শুধু চাই যে বিএনপি আপনি আপনার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। আপনি জুলাই সনদ করেন না, গণভোট করেন না, কিচ্ছু করেন না, আপনি আপনার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। আমি চ্যালেঞ্জ করে বলছি বিএনপি আর তার নির্বাচনী প্রতিশ্রুতির কাছে কামব্যাক করতে পারবে না। যেখানে তারা গেছে এটা হচ্ছে চোরাবালি, চোরাবালিতে নড়াচড়া করলে আরো তলাতে থাকে। এবং দুর্ভাগ্য হচ্ছে শুধু বিএনপি তলাচ্ছে না, আমাদেরকে নিয়ে তুলছে, সারা দেশটাকে নিয়ে তলাচ্ছে। এই ইতিহাস তাদের অতীতেও আছে। তারা 96 সালে একই কাজ করছে, তারা 2006 সালে একই কাজ করছে, একই কাজ আবার তারা 2 মাসের মধ্যে করতে যাচ্ছে। আমি এখন শুধু বিএনপির প্রতি এই আহ্বান জানাচ্ছি, আপনাদের গরিবের ম্যাগনা কার্টা 31 দফা, এই গরিবের ম্যাগনা কার্টা 31 দফার 1 নম্বর দফায় আপনারা বলেছেন সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন। আমি আপনাদেরকে বলছি প্লিজ ডু ইট। সংবিধান সংস্কার কমিশন গঠন করেন, আর কিছু লাগবে না আমাদের। আপনারা সংশোধনী কমিটি দেখাবেন না, সেটা হচ্ছে সংশোধনী কমিটি। যদি সংশোধনী কমিটি করেন সংসদের ভেতরে করেন, কিন্তু আপনার 31 নম্বর দফার 1 নম্বর দফার সংবিধান সংস্কার কমিশন এই জিনিসটা বাস্তবায়ন করতে হবে। নাহলে আপনারা কি কোথা থেকে লিখে আনছেন? ওই তখন সালাউদ্দিন ভাই ছিলেন না, এই কারণে উনি এটা মানতে চান না। ব্যাপারটা বুঝছেন? যখন 31 দফাটা তারা প্রণয়ন করে তখন কিন্তু সালাউদ্দিন ভাই ছিলেন না। এখন উনি এসে দেখছেন আরে আমার তো কিছু থাকলো না, তাইলে এখন আর সংস্কার শব্দটাকে ইয়ে করতে হবে। উনি বলছেন যে সংস্কার বলতে কিছু হয় না, সংবিধান সংশোধনী করা যায়। তো সংস্কার বলতে কিছু হয় না যখন আপনারা দেখলেন না আপনাদের পুরো পাতায় পাতায় রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার লেখা, এটা খেয়াল করেন নাই? সালাউদ্দিন ভাইকে অনুরোধ করব, আপনি তো সংবিধান কার্যপ্রণালী বিধি সমস্ত কিছু পড়ে পুরো জাতিকে নসিহত দিচ্ছেন, পাশাপাশি দয়া করে আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতিটা পড়েন। আর আইনমন্ত্রী আসাদুজ্জামান, যার কোনো পার্সোনাল ইন্টিগ্রিটি নাই, তিনি বলছেন আমি আগের সরকারের কি যেন ছিল, অ্যাটর্নি জেনারেল ছিলাম, তখন আমার সরকারের পাবলিক পলিসি ছিল বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো, আমার এই সরকারের পলিসি হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করা, সুতরাং আমি তখন ওই রোল পালন করেছি, এখন আমি এই রোল পালন করছি। আপনার কোনো পার্সোনাল ইন্টিগ্রিটি থাকবে না? পার্সোনাল ইন্টিগ্রিটি নাই, কিন্তু আপনি হবস লক করতে বলতেছেন। এখন আমি আপনাকে লকের সম্পর্কে একটা জিনিস বলি, লকের রাইট অফ রেভলিউশন সম্পর্কে সম্ভবত আপনি জানেন। সেখানে বলেছে কোন শাসক যদি জনগণের সাথে সামাজিক চুক্তি ভঙ্গ করে, তাকে গণতান্ত্রিক পদ্ধতিতে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তার পতন ঘটানো, এটা জনগণের শুধু অধিকার না, জনগণের কর্তব্য। আপনি যেহেতু লক পড়েছেন, পড়ছেন কিনা আমি জানি না, আমার ধারণা আপনি পড়েন নাই, তবু বলতেছি যে লক যদি পড়েন এটা কিন্তু লকের প্রধান থিসিস। ফলে আপনারা যে সামাজিক চুক্তি ভঙ্গ করতেছেন, জনগণের সাথে যে বেইমানি করছেন, এটার চড়া মাসুল কিন্তু আপনাদেরকে দিতে হবে। তখন কিন্তু আপনি মানে এমনি তো দেখলাম আপনি ওই কি বলে এটাকে ফৌজদারি অপরাধ আর মানবতা বিরোধী অপরাধের পার্থক্য বোঝেন না। সেম 30 বছর আপনি কোর্টে প্র্যাকটিস করছেন, ফৌজদারি অপরাধ আর মানবতা বিরোধী অপরাধের পার্থক্য বোঝেন না। আপনি আবারও ফার্স্ট ইয়ারে এসে ভর্তি হন ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে, ফার্স্ট ইয়ারে এসে আবারও ভর্তি হন। আপনাকে ফৌজদারি অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের পার্থক্য শেখানো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের দায়িত্ব হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।